আসসালামু আলাইকুম ভার্সিটি ক ইউনিটের অ্যাডমিশন ক্যান্ডিডেটরা, আজকে তোমাদের জন্য হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্স নিয়ে একটি ক্লাস নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট উইকে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে তার উপর বেস করে এখানে টপিকগুলো সাজানো হয়েছে। এই ক্লাসে আমরা এই টপিকগুলোর উপর বেস করে কিছু কোয়েশ্চেন সলভ করব, যেগুলো হেভিলি ক্যালকুলেশন বেসড হবে। এগুলো আমরা কীভাবে হাতে সলভ করতে পারি সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তোমাদের সবার জন্য এই ক্লাসটি অনেক উপকারী হবে। তো আমরা প্রথম প্রবলেমটাতে চলে যাই। শুরুতে আমরা দেখছি উচ্চতর গণিত প্রথম পত্র। আমরা সরলরেখা চ্যাপ্টারটা একটু দেখব। ফার্স্ট কোয়েশ্চেনটা এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক নিয়ে কোয়েশ্চেন। তো ফার্স্টে আমরা ছবিটা এঁকে ফেলব, এরপর আমরা বিন্দুটা আঁকবো। এখানে 1, এইটুকু হচ্ছে 1, এইটুকু হচ্ছে আমাদের √3, 1, -√3। তো এটা যদি আমাদের আর হয়, এটা হচ্ছে আমাদের থিটা। তো ফার্স্টে আর এর ভ্যালু আমরা বের করে নিচ্ছি, 1² + √3²। তাহলে এটা হচ্ছে 2। এরপর আমরা এই অ্যাঙ্গেলটা থিটা বের করব। তো ফার্স্টে আমরা এই ত্রিভুজটার দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি tan θ = √3/1 মানে √3। তার মানে থিটা হচ্ছে 60 ডিগ্রি। বাট আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু ঘুরেছি, তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে থিটার ভ্যালু হবে অ্যাকচুয়ালি -60 ডিগ্রি। তো কোয়েশ্চেনে দেখা যাচ্ছে আমাদের রেডিয়ানে দেওয়া আছে, তো আমরা এটাকে রেডিয়ানে নিয়ে যাই, -π/3। অ্যান্ড দেখা যাচ্ছে এখানে অ্যান্সার কিন্তু পাওয়া যাচ্ছে না, 2, π/3 আছে। আমাদের 2, -π/3 কোথায় আছে? এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো এটা হচ্ছে এখানে আমাদের 5π/3 দেওয়া আছে। ওয়েট, এটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলটা না নিয়ে আমরা যদি এই অ্যাঙ্গেলটা নেই, তাহলে যেটা দেখতে পাচ্ছি 2π - π/3, এইটুকু হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এইটুকু হচ্ছে 2π। তাহলে এটা করলে কিন্তু আমাদের 5π/3 আসছে। তো এটা কিন্তু বেশ ট্রিকি একটা কোয়েশ্চেন ছিল। এখানে আমাদের অ্যাঙ্গেলটা 5π/3 দেওয়া ছিল। প্রথম দেখায় আমরা বুঝতে পারছিলাম না যে অ্যান্সার কোনটা হবে। তো আমরা এই কোয়েশ্চেনটা দেখে নিলাম। এরপর আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে চলে যাই। এটা একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে, 2,1, 2,5। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো আমরা যথারীতি আমাদের XY অক্ষ আঁকলাম, এবার একটু ডিফারেন্ট। তো আমরা বিন্দু দুইটা যদি নেই, এটা হচ্ছে আমাদের 2,1, এটা হচ্ছে আমাদের 2,5। তো এখন আমরা যেটা করতে পারি যে এই ধরো আমরা এটাও যদি আমাদের থার্ড পয়েন্ট হয়, তাহলে এই বিন্দু থেকে এটার ডিস্টেন্স অ্যান্ড এটার ডিস্টেন্স এই দুইটা সমান হবে। ওইটা ইউজ করে আমরা ক্যালকুলেশন করতে পারি। অথবা আমরা এখানে একটু যদি ছবির সাহায্যে দেখি, তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে এখানে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে ঠিক মিড পয়েন্টটা দিয়ে যাবে 2,5, 2,1। তাহলে এটা হচ্ছে 2,3। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে এই পি পয়েন্টার হাইট কিন্তু 3 হবে। যে এই পয়েন্টার হাইট যেহেতু 3, এই পয়েন্টার হাইটও কিন্তু 3 হবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই লেন্থটুকু বের করব। এই লেন্থটুকু আমরা কিভাবে বের করব? তো এটা যদি আমি নিচে আরেকবার আঁকি, সেম জিনিসটা, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে 2,1, এটা হচ্ছে আমাদের 2,3। তাহলে এই ত্রিভুজটার দিকে যদি তাকাও, এইটুকু অংশ হচ্ছে 2। এইটুকু অংশ যদি 2 হয়, এবার আমাদের এই বাহুটা লাগবে। এই বাহুটা আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। সো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 - 1 মানে 4। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? √4² - 2², 16 - 4 মানে 12। তাহলে 12 মানে হচ্ছে 2√3।
তাহলে আমরা এখানে পেলাম 2√3। এবার আমরা যদি দেখি খুব ইজিলি এবার আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। এটা ছিল 2,3, এটার সাথে আমরা যদি 2√3 যোগ করি তাহলে এটার ভুজ পেয়ে যাব আমরা। এটা হচ্ছে 2 + √3, সরি 2√3, 3। এটা একটা অ্যান্সার। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ত্রিভুজটা কিন্তু আমরা এই পাশেও নিয়ে কনস্ট্রাক্ট করতে পারতাম। ওই ক্ষেত্রে আমাদের পি ড্যাশ বলছে এটাকে, এটার স্থানাঙ্ক হতো 2 - 2√3, 3। তো আমাদের প্লাস মাইনাস দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। এই যে এটা আমাদের অপশনে আছে, এটা অপশনে দেয়া নাই, এটাও দেওয়া থাকতে পারতো, অন্যগুলো আমাদের মিলে নাই। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা যাই। 16 বর্গ একক ক্ষেত্রফল এর একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এখানে একটা স্থানাঙ্কের মধ্যে একটা ভুজ, এটা একটা ভেরিয়েবল। তো আমাদের এর মান বের করতে হবে, খুবই সহজ ক্যালকুলেশন। তো আমরা যেভাবে করতে পারি, তোমার যেভাবে সুবিধা সেভাবে করতে পারো। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের -1 - 2 a - 2 -4 6। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্ষেত্রফলের মান এখানে আমি হাফ দিইনি। ক্ষেত্রফল আমরা এভাবে নির্ণয় করলে পজিটিভ নেগেটিভ দুইটাই আসতে পারে। আমরা কোন রোটেশনে পয়েন্টগুলো নিচ্ছি তার উপর, এই জন্য প্লাস মাইনাসটা দিতে হবে। তো এবার আমরা ক্যালকুলেশন স্টার্ট করি। -4 × -2 তে 8, -1 - 2 তে 2, 6a, এদিকে গেলে +6, +2a, -8। এটা হচ্ছে আমাদের +-16। ঠিক আছে, তাহলে 8 + 2 10, 16 -8 মানে 8। তাহলে 8, 6a + 2a, এটা হচ্ছে 8a, আর এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, +-32। তাহলে আমরা যদি 8 দিয়ে ভাগ করে দেই, 1 + a = +-4, a = -1 + -4। তাহলে -1 + 4 যদি করি তাহলে আসছে 3, -1 - 4 করলে হবে হচ্ছে আমার -5। তো ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে আমরা এভাবে এটা সলভ করতে পারি। পরের কোয়েশ্চেনটা দেখছি, এটা তোমাদের বইয়েরই একটা ম্যাথ, x = এখানেও আমরা আগের মতোই ছবিটা এঁকে সমাধান করার চেষ্টা করব। ফার্স্টে x = a, x = a, এটা হবে বেসিক্যালি y অ্যাক্সিসের প্যারালাল একটা সরলরেখা। এটা ধরো x = a। তারপর যদি আমরা দেখি y = b, এটা হচ্ছে আমাদের y = b। এরপর y = mx, এটা অবশ্যই মূলবিন্দুগামী একটা রেখা হবে। তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল। এই যে ত্রিভুজের 3টা পয়েন্ট, ত্রিভুজটা অনেক ছোট হয়েছে। তো এই এরিয়াটা আমরা বের করার চেষ্টা করব। ফার্স্টে যদি আমি দেখি যে এই পয়েন্টটা, আমরা ফার্স্টে 3টা পয়েন্ট বের করি। এই পয়েন্টটা যদি দেখো, এই পয়েন্টটা হচ্ছে y = b এর উপর আছে, তাহলে এই পয়েন্টে কোটি হচ্ছে b, আবার x = a এর উপর আছে, এই জন্য ভুজ হচ্ছে a। এগুলো আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করে বসাই দিতে পারি, a, b। আবার দেখো এই পয়েন্টটা x = a, এটার উপর আছে, তাহলে এটার ভুজ হবে a। আর y = mx, তার মানে y = ma, তাহলে এর কোটি হবে ma। দেন এই পয়েন্টটা যদি দেখি y = mx, এটা হচ্ছে y = b এর উপর আছে, তাহলে b = mx, তাহলে x = b/m, তাহলে এইটা হচ্ছে b/m, b। এবার আমরা আবার এরিয়া বের করব, হাফ। ফার্স্ট আমরা নিলাম ab, ama, b/m b,
এ বি, এরপর আমরা গুণ করব এ এম এ এম এ স্কোয়ার এ বি প্লাস গুণ করলে এখানে আসছে বি স্কোয়ার বাই এম মাইনাস এ বি, আবার আসছে মাইনাস এ বি, আবার আসছে মাইনাস এ বি। তাহলে এটা কি হচ্ছে, তাহলে এ বি আমরা কেটে দিতে পারি। আমাদের আসছে এম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই এম। এখানে অপশনে দেখো একটা হোল স্কোয়ার বানাতে বলছে, তো আমরা হোল স্কোয়ারটা বানানোর চেষ্টা করি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি 1/m কে বাইরে নিয়ে আসি তাহলে এখানে একটা m গুণ হবে m স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2abm প্লাস বি স্কোয়ার। এটার দিকে যদি খেয়াল করো এটা হচ্ছে ma মাইনাস বি হোল স্কোয়ার, 1/2m ma মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো 1/2m ma মাইনাস বি হোল স্কোয়ার, এখানে দেখো 1/2m b মাইনাস ma হোল স্কোয়ার, এটাও দেওয়া আছে অপশনে। তো এটাও অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার এখানে দুইটা। তো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম। তো আমরা পরের কোয়েশ্চেনটার দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা এখানেও আমরা আগে ছবি আঁকা শুরু করি। y ইকুয়ালস টু এবং y ইকুয়ালস অ্যাবসলিউট ভ্যালু অফ x, মানে x এর পরম মান এই রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আবদ্ধ ক্ষেত্রটা আগে আমাদের আঁকতে হবে। y ইকুয়ালস টু, এটা আমরা একটু আগেই দেখেছিলাম, y ইকুয়ালস টু হচ্ছে x অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন। তাহলে এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু। এখন পরম মান ফাংশনের গ্রাফ যদি আমরা একটু ছোট করে দেখি, পরম মান ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম। তো আমরা জাস্ট এটা এঁকে ফেলবো। এটা হচ্ছে বেসিক্যালি y ইকুয়ালস x আর এটা হচ্ছে বেসিক্যালি y ইকুয়ালস মাইনাস x। এবার আমরা যেটা করতে পারি জাস্ট এখানে যদি আমরা একটু দেখি, এইটা হচ্ছে এই ত্রিভুজটার হাইট, এই ত্রিভুজটার হাইট কিন্তু হচ্ছে আমাদের 2। আচ্ছা, প্লাস এই পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এইটুক যেহেতু 2 y ইকুয়ালস x এর উপর আছে, তাই এই পয়েন্টটা হচ্ছে 2,2। সিমিলারলি এই পয়েন্টের কথা যদি চিন্তা করি তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের মাইনাস 2,2। তাহলে আমরা এই ত্রিভুজের বেসটা পাচ্ছি হচ্ছে এইটুকু 2 আর এইটুকু 2, টোটাল 4। তাহলে আমরা জাস্ট হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করে দিতে পারি, হাফ ইন্টু 4 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 4 বর্গ একক। তো এটা কিন্তু আমরা চাইলে এই পয়েন্টগুলো বের করেও করতে পারতাম, এখানে 0 0, এরপর আমরা ক্ষেত্রফল বের করতে পারতাম, কিন্তু এখানে একটু ইজিয়ার হয়েছে আমাদের বেস ইন্টু হাইট করার কারণে। পরের কোয়েশ্চেনটা দেখি, এটাও একদম ক্যালকুলেশন বেসড কোয়েশ্চেন। একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা যদি এখন করতে যাই অনেক টাইম কিল করবে। তো একটা ট্রিক হচ্ছে যে তোমরা যে কোনো সময় কোনো সরলরেখা বা যে কোনো কিছুর একটা ইকুয়েশন যদি বের করতে বলে, যদি কোনো বিন্দু দেওয়া থাকে অবশ্যই বিন্দুটা সবগুলাতে চেক করে দেখবা। তো এখানে যদি আমি বিন্দুটা বসাই 2 × 3 6, 3 × 2 6, এখানে আসতে হচ্ছে 12। তাহলে এটা মিলছে মানে যে এটা উত্তর তা না, এটা উত্তর হতে পারে। এটা যদি দেখি তাহলে 3 × 3 এটা হচ্ছে 9, 2 × 2 4, তো 9 + 4 = 12, মিলে নাই, এটা অ্যান্সার হবে না শিওর। তারপর এই যে x + y 3 + 2 12 হচ্ছে না। তারপর 2x + 5y, এটা যদি দেখি তাহলে এটা হচ্ছে 6, 5 × 2 10, এটা কিন্তু 2 না, সো এটা হচ্ছে না। তো আমরা খুব ইজিলি দেখে ফেললাম যে এটাই কিন্তু অ্যান্সার হবে। বাট আমরা যদি রিটেনে এটা আসে তাহলে আমরা কিভাবে করব সেটা দেখাই। একটা সরলরেখা আমাদের এক্স ও ওয়াই অক্ষকে যদি এ ও বি বিন্দু ছেদ করে, ও এ মাইনাস ও বি ইকুয়াল যদি 2 হয়, আমরা ধরে নেই সরলরেখাটা হচ্ছে x/a + y/b = 1। তো ও এ এটা হচ্ছে আমাদের a, ও বি এটা হচ্ছে আমাদের b। তাহলে আমরা দেখছি
a মাইনাস বি ইকুয়ালস 2, তাহলে a ইকুয়ালস বি প্লাস 2, তাহলে এক্স বাই বি প্লাস 2 প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1। এবার আমাদের এই বি এর ভ্যালুটা বের করা দরকার, তাহলে আমরা এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিতে পারি সমীকরণটা। 2 ডিভাইডেড বাই বি ইকুয়ালস 1। তো এবার জাস্ট ক্যালকুলেশন, বি টাইমস বি প্লাস 2, 3b প্লাস 2b প্লাস 4 ইকুয়ালস 1। তো এই পাশে লিখছি 3b প্লাস 2b 5b প্লাস 4, আর ওই পাশে যদি আমরা এটাকে নিয়ে যাই বি স্কোয়ার প্লাস 2b, তাহলে বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 5b মাইনাস 3b মাইনাস 4। তো এটা হচ্ছে আমাদের b মাইনাস 4 b প্লাস 1, তাহলে বি এর ভ্যালু হচ্ছে আমাদের 4 অথবা মাইনাস 1। তো আমরা যদি বি এর ভ্যালু 4 বসাই তাহলে x বাই 6 প্লাস ওয়াই বাই 4 ইকুয়ালস 1, এটা আসছে। তো এরপর আমরা যেটা করব লসাগু করে দিতে পারি, 12 2x প্লাস 3y ইকুয়ালস 1। এই যে আমাদের 2x প্লাস 3y ইকুয়ালস 12, এটা চলে আসছে। আর মাইনাস 1 বসিয়ে আমরা আরেকটা পাবো সরল রেখা, x ডিভাইডেড বাই 1 প্লাস y ডিভাইডেড বাই মাইনাস 1 ইকুয়ালস 1, তাহলে আসছে আমাদের x মাইনাস y ইকুয়ালস 1। তো এটা হচ্ছে আমাদের রিটেনের প্রসিডিওর। এমসিকিউটা আমরা দেখলাম, তো এটা বেশ ভালোই ক্যালকুলেশন ছিল, বাট আমরা যদি এই বিন্দুটা যদি চেক করতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় বাঁচত এই এমসিকিউটার ক্ষেত্রে। পরের কোয়েশ্চেনটা দেখছি। ও এখানে আমরা একটা জিনিস শিখতে চাচ্ছি, সেটা হচ্ছে ঢাল থেকে সমীকরণ। তো সমীকরণ থেকে আমরা খুব ইজিলি ঢাল বের করতে পারি, ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণটার ঢাল আমরা জানি মাইনাস এ বাই বি। যেমন আমরা যদি লিখি 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল 0, এর ঢাল হচ্ছে মাইনাস 3/4। তো আমরা যদি সেম জিনিসটাকে উল্টাভাবে চিন্তা করি, যে মাইনাস এ বাই বি যদি আমাদের ঢাল হয় তাহলে ইকুয়েশনটা হচ্ছে ax প্লাস বিওয়াই প্লাস সি। সেই জিনিসটা কেমন, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের x এর সহগ, এটা হচ্ছে আমাদের y এর সহগ, আর মাইনাসটা যদি থাকে তাহলে এখানে আসতেছে প্লাস, এখানে যদি প্লাস থাকে তাহলে আসতো মাইনাস। তো আমরা যদি দেখি একটা সরলরেখার ঢাল মাইনাস 3/4, তাহলে ওইটার ইকুয়েশন আমরা সাথে সাথে লিখতে পারি 3x প্লাস 4y প্লাস কিছু একটা কনস্ট্যান্ট আসবে k ইকুয়াল 0। তো এই জিনিসটা লিখতে পারলে আমাদের জন্য খুব ইজি হয়। যেমন ধরো আমাদের ঢাল যদি হয় -7, তাহলে আমাদের ইকুয়েশনটা কীরকম হবে, এটাকে আমরা চিন্তা করতে পারি -7/1, তাহলে আসতে হচ্ছে আমাদের 7x মাইনাস যেহেতু আছে এখানে প্লাস হবে 7x প্লাস y প্লাস k ইকুয়াল 0। আর এই k এর ভ্যালুটা খুব সহজে আমরা একটা পয়েন্ট দিয়ে বের করে ফেলতে পারি। আরেকটা যদি দেখি 2/3, তাহলে এটা হবে আমাদের 2x মাইনাস 3y প্লাস k ইকুয়াল 0। যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস দিচ্ছে। সো এভাবে চাইলে আমরা ঢাল থেকে সমীকরণ আসতে পারি। তো এটা খুবই ইজি প্রবলেম। ফার্স্ট আমরা ঢালটা বের করে ফেলি। যে কোনো একটা সরলরেখার সমীকরণ বের করতে আমরা এই প্রসেসটা ফলো করতে পারি। ফার্স্টে আমরা ঢালটা বের করি 9 - 3 6 - 4। তো এটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের 3 আসছে। তাহলে আমাদের এটাকে আমরা বলছি 3/1, সামনে কিন্তু আমাদের প্লাস আসছে, তো আমাদের ইকুয়েশনটা হবে 3x মাইনাস y প্লাস কিছু একটা। প্লাস কিছু একটা আমরা এখন না লিখে আমরা খুব ইজিলি এই বিন্দুটা দেখে লিখতে পারি। 3 × 4 যদি করি তাহলে হচ্ছে আমাদের 12, 3 × 4 12 মাইনাস 3 প্লাস কিছু একটা, তাহলে 12 - 3 এটা হয়ে যাচ্ছে 9। 9-এর সাথে আমরা কিছু একটা যোগ বা বিয়োগ করে 0 বানাতে হবে, তো আমরা অবশ্যই এখানে -9 দেব। তাহলে আমরা এখানে দিব হচ্ছে -9। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এটা 3x - y -9। তো আমরা জাস্ট ফার্স্টে এই পার্টটুকু আমরা ঢাল দেখে লিখে ফেলতে পারি যে 3/1, তাহলে 3x - y, আর এই পয়েন্টটা আমরা যে এখানেই বসিয়ে দিতে পারি। 3 × 4 12, 12 - 3 9,
9 -9 করলে 0 হবে, তো এখানে -9 আসবে আমাদের। তো এটা খুব ইজিলি আমরা প্র্যাকটিস করলে অনেক তাড়াতাড়ি করতে পারি। তো এবার একটা রিটেন কোয়েশ্চেন দেখি। -1,2 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন সরল রেখার সমীকরণ বের করতে হবে। তো আমরা যদি চিন্তা করি এটা -1,2 আর ফার্স্ট কথা আমাদের এই জিনিসটা একটু চেক করতে হবে যে 3x - y + 7 = 0 এই সরল রেখার উপরে কি এই বিন্দুটা আছে কিনা। -3 - 2 + 7 = 0, তাহলে কিন্তু এটা কিন্তু এই বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করছে না। তাহলে আমাদের ছবিটা হবে অনেকটা এইরকম। এটা হচ্ছে আমাদের 3x - y + 7 = 0, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা এই রেখাটার ঢাল আর এই রেখাটার ঢাল পেয়ে গেলে আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারি আগের মতোই। তো ঢাল যদি আমরা m ধরি, এই রেখার ঢাল হচ্ছে আমাদের 3, m - 3/1 + 3m, m1 - m2 / 1 + m1 m2। এটা হচ্ছে প্লাস মাইনাস আমাদের যেহেতু 45 ডিগ্রি, প্লাস মাইনাস tan 45 মানে 1। তো ফার্স্ট আমরা +1 নিয়ে যদি কাজ করি, m - 3 = 1 + 3m, তাহলে এটা হচ্ছে আমাদের -4 = 2m, তাহলে m = -2, তাহলে এটার ঢাল হচ্ছে -2, এটার ঢাল -2 হলে এটার ঢাল হবে হচ্ছে আমাদের হাফ, কারণ এই দুটো 90 ডিগ্রিতে আছে। অথবা আমরা বের করতে পারি আবার m - 3 = -1 - 3m, 4m = 2, তাহলে m = হাফ। তো অনেক সময় এরকম 45 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি হলে অবশ্যই এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে। তো এই ক্যালকুলেশনটা আমাদের না করলেও হতো। তো ঢাল পেয়ে গেলে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। -2 অর্থাৎ হচ্ছে -2/1, তাহলে -2/1 যদি হয় তাহলে হচ্ছে 2x + y। এবার আমরা এই বিন্দু দিয়ে সিদ্ধ করব। 2 × -1 -2 + 2, 0 আসছে, তাহলে আমাদের 0ই যোগ হবে। এখানে ঢাল হচ্ছে হাফ, সো x - 2y, -1 - 2 × 2 মানে -5 আসছে, তাহলে আমরা +5 করে দিব। এই যে -1 - 2 × 2 -5 +5 করলে 0 আসছে। তো এই দুইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। খুব অল্প কথায় আমরা এটা করতে পারলাম। আচ্ছা, তো এটা আরেকটা কোয়েশ্চেন। একটি বর্গক্ষেত্রে একটি কর্ণের সমীকরণ দেওয়া আছে, এই কর্ণের উপর একটি শীর্ষবিন্দু আছে। এই পয়েন্টটা হচ্ছে 1,2। এ বিন্দুগামী বর্গক্ষেত্রের বাহু দুইটির সমীকরণ আমাদের বের করতে হবে। এই দুইটা হচ্ছে আমাদের বাহু। তাহলে আমরা যেটা দেখছি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এটা বেসিক্যালি সেম কোয়েশ্চেনটাই। এইটা আমি চাইবো তোমরা HW করো। এটা একটু ডিফারেন্ট ওয়েতে আসছে। এটা বর্গক্ষেত্রের কর্ণের উপর এই শীর্ষবিন্দুটা আছে, এটা হচ্ছে আমাদের কর্ণ। তো এই দুইটা বাহু অবশ্যই 45 ডিগ্রি কোণে থাকবে। আগের কোয়েশ্চেনটাও এরকমই ছিল। তো এটা তোমরা খাতায় করবে নিজে HW। পরের কোয়েশ্চেনটা দেখি। মূলবিন্দু থেকে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। -1 ঢাল মানে হচ্ছে আমাদের x + y + k, -1 মানে -1/1, x + y + k = 0। তো এটা মূল বিন্দু থেকে দূরত্ব যদি আমরা বের করি, k/√2, এটা আসবে +-4। যদি আমরা বসাই 0 0 বসাই, 0 + 0 k/1² + 1² √2 আসছে। আর এখানে হচ্ছে +-4 আসবে, কারণ দূরত্ব এখানে একটা মডুলাস ছিল, প্লাস মাইনাস দিতে পারছি আমরা। এটা √2, তো এখানে হচ্ছে +-4 √2। তো এই যে x + y +-4 √2, এই যে এটা y + x +-4 √2 = 0। পরেরটা যদি দেখি, 1,2 বিন্দু থেকে আগত একটি আলোক রশ্মি x অক্ষের উপর এ বিন্দুতে প্রতিফলিত হয়ে 5,3 বিন্দু দিয়ে যায়, এ বিন্দুর স্থানাঙ্ক কত? তো এটা অবশ্যই আমাদের ছবি আঁকতে হবে। তাহলে এটা যদি আমাদের 1,2 বিন্দু হয়, এটা হচ্ছে আমাদের 5,3 বিন্দু। তো
ধরি এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এই পয়েন্টটাতে আমাদের প্রতিফলিত হয়েছে। তো প্রতিফলিত হওয়ার মানে হচ্ছে এই কোণ দুইটা আমাদের সমান, এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে আমাদের এই দুইটা কোণও সমান হবে। তো এই দুইটা কোণের উপর যদি আমরা ফোকাস করি, এটাও যদি থিটা হয় এটাও যদি থিটা হয়, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি। তাহলে ডিফারেন্ট কালার ইউজ করি। এই পয়েন্টটা যদি হয় a,0, এই ত্রিভুজের এই যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2, এই বাহুটা হচ্ছে আমাদের কোটির সমান 2, আর এই বাহুটা হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এই বাহুটা কত হবে? এইটুকু হচ্ছে আমাদের a, আর এইটুকু হচ্ছে আমাদের 1, তাহলে এটা হচ্ছে a-1। সিমিলারলি এইটুকু হচ্ছে আমাদের 5, এই পুরা বাহুটা, এইটুকু হচ্ছে আমাদের a, তাহলে এটা হবে 5 - a। তাহলে আমরা এই ত্রিভুজে যদি দেখি tan θ ইকুয়ালস 2/a-1, এই ত্রিভুজে যদি দেখি tan θ ইকুয়ালস 3/5 - a। তো এই দুইটাই তো tan θ, দুইটাই সমান। 2/a-1 ইকুয়ালস 3/5 - a, তাহলে 10 - 2a, 3a - 3, তাহলে হচ্ছে আমাদের 13 ইকুয়ালস 5a, a ইকুয়ালস 13/5, তাহলে এটা কত হবে আমাদের 2.6। এই ছোট ছোট ভাগগুলো আমরা মুখে মুখে করতে পারি। 3/5 এর ভ্যালু তো 0.6 হচ্ছে, আর 10/5 হচ্ছে 2.6 এটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2.6,0, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের কোয়েশ্চেনটা আমরা দেখি। তো এখানেই আমাদের ম্যাথ এর পার্টটা শেষ হলো। এরপরে আমরা ফিজিক্সের ভেক্টর পার্টটা দেখব। তো ফার্স্ট একটা কোয়েশ্চেন আছে, তিনটি ভেক্টর এ বি সি দেয়া আছে, একটা ইকুয়েশন দেয়া আছে। তাহলে এই এ আর বি এর ভ্যালু বের করতে হবে। এই দুইটা হচ্ছে স্কেলার ভ্যালু। তো জিরো ভেক্টর, এটার মানে হচ্ছে আমাদের 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ, মানে আই ক্যাপের সাথে যা কিছু আছে ওগুলা শূন্য হবে, জে ক্যাপের সাথে যা কিছু আছে ওগুলাও শূন্য হবে। তো এই ইকুয়েশনটা থেকে যদি আমি দেখি, তাহলে এই যে এ ভেক্টর থেকে আসছে হচ্ছে আমাদের আই ক্যাপের 6a, বি ভেক্টর থেকে আমাদের আই ক্যাপের -8, এটার সাথে বি গুণ হচ্ছে, তাহলে -8b, আর সি ভেক্টরে আসছে হচ্ছে আমাদের 26 প্লাস 26 ইকুয়াল 0। আমরা যদি জে ক্যাপের সহগটা দেখি তাহলে -8a, তারপর হচ্ছে আমাদের প্লাস 3b প্লাস 19 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা ইকুয়েশন সলভ করব। এই ইকুয়েশনটা সলভ করতে আমি ক্রেমারের নিয়মটা ইউজ করব। আমরা খুব ইজিলি ক্রেমারের নিয়ম দিয়ে এটা করতে পারি। তো আমাদের ডি এর ভ্যালু হচ্ছে আমাদের 6 - 8 - 8 3, তাহলে এটা হচ্ছে 6 × 3 18, 18 minus 8 plus 3b plus 19. Okay, 6 × 3 18, 18 minus 64, মানে হচ্ছে -46। হ্যাঁ, আমাদের dx এর ভ্যালু হচ্ছে এই যে এটার জায়গায় -26 -19 হবে, -26 × 3 হচ্ছে -78 মাইনাস, আচ্ছা ওয়েট, এখানে আমাদের যেটা হচ্ছে যে আমাদের অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে, তো এইটা করাটা আমাদের জন্য সুবিধাজনক হচ্ছে না। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই সমীকরণটাকেই সিদ্ধ করে দিব। যেহেতু আমাদের এখানে অনেক বড় বড় ভ্যালু আসছে, ছোট ছোট ভ্যালু হলে আমাদের জন্য ইজিয়ার হতো। তো আমরা এই ইকুয়েশনটাকেই সিদ্ধ করার চেষ্টা করি। যেই পয়েন্টটা দিয়ে সিদ্ধ হবে ওইটা আমরা অ্যান্সার দাগায় দিব। তাহলে 6 × 7 42
যে এই অপশনটা যদি দেখি 6 টাইমস 7 42 মাইনাস 8 টাইমস 5 40, এটা নট ইকুয়ালস -26, তাহলে এটা বাদ। পরেরটা যদি দেখি 5 7, তাহলে 6 টাইমস 5 30 মাইনাস 8 টাইমস 7 56, এটা কিন্তু -26 ফার্স্ট ইকুয়েশন স্যাটিসফাই করেছে। -8 টাইমস 5 -40 প্লাস 3 টাইমস 7, 3 টাইমস 7 হচ্ছে 21, এটা কিন্তু -19 সেকেন্ড ইকুয়েশনটাও স্যাটিসফাই করেছে। তো আমাদের বি হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে ইউজুয়ালি সলভ করে থাকি এই ইকুয়েশনগুলা। তো এক্ষেত্রে আমাদের অনেক ক্রিটিক্যাল ভ্যালু ছিল কিছু, যার কারণে আমাদের সলভ করতে কষ্ট হচ্ছিল। এই জন্য যখনই কোনো ইকুয়েশন সলভ করতে একটু অসুবিধা হবে তখন আমরা অপশন টেস্ট করে দেখতে পারি। অনেক সময় অপশন টেস্ট করে আমাদের আরও দ্রুত অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমাদের ভেক্টর অনেক ক্ষেত্রে আসে। তো আমাদের দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তখনই আমাদের সমকোণী ত্রিভুজের টপিকটা চলে আসছে। তো সমকোণী ত্রিভুজের বাহুগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তো আমাদের 3 4 5 আছে, 6 8 10 আছে, 5 12 13 8 15 17 আছে। আরেকটা আছে সেটা হচ্ছে 7 24 25। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের সদৃশতা। একটা সমকোণী ত্রিভুজকে আমরা যদি প্রত্যেকটা বাহু সেম মাল্টিপ্লায়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজই থাকে। সো আমরা যদি দেখি যে 6 8 10 এই ত্রিভুজটা যদি দেখো, এই যে 3 4 5 এর প্রত্যেকটা বাহুকে 2 দিয়ে গুণ করলে এই 6 8 10 এই ত্রিভুজটা আমরা পেয়েছি। তো সদৃশতা মানে হচ্ছে এই ত্রিভুজের সবগুলা অনুরূপ কোণগুলা সমান। তো এটা আমাদের যেভাবে হেল্প করবে সেটা হচ্ছে, ধরো তোমার একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, তাহলে আমরা অতিভুজটা বের করতে চাই। তাহলে আমরা যেটা করতে পারি √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে এটা একটু টাইম কনজিউমিং হতে পারে আমাদের জন্য, বাট আমরা যদি এটাকে কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করে দেই 15 আর 20-কে, তাহলে দেখব এটা হচ্ছে 3। 15-কে আমরা বলতে পারি 5 টাইমস 3, 20-কে আমরা বলতে পারি 5 টাইমস 4। তো আমরা এই 15 20 দিন নিয়ে না চিন্তা করে আমরা যদি 3 4 5 নিয়ে চিন্তা করি, তাহলে বেসিক্যালি এই ট্রায়াঙ্গেলটাকে 5 দিয়ে গুণ করা হয়েছে এখানে। তাহলে এই বাহুটা হবে আমার 5 টাইমস 5 মানে 25। আমার এই ক্যালকুলেশনটা করা লাগছে না, 15-কে স্কোয়ার করা লাগছে না, 20-কে স্কোয়ার করা লাগছে না। আরেকটা যদি তোমরা দেখো, এই বাহু যদি 15 হয়, এই বাহু যদি হয় 36, তাহলে এই বাহুটা কত হবে? এটা তোমাদের জন্য HW থাকলো, এটা এইভাবে সলভ করার চেষ্টা করবে। হিন্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এটাকে গুণ করে এটা পাওয়া যাবে, এই যে এটা। তো পরেরটা আমরা দেখি। এবার আমরা কিছু কোয়েশ্চেন আসছে। দুইটি বলের সর্বোচ্চ সর্বনিম্ন মান 7 ও 1। তো আমরা যদি জাস্ট মান নিয়ে কাজ করি তাহলে এ আর বি দুইটা ভেক্টর, এদের মান একটা 7 একটা 1, যোগ করলে 7 হচ্ছে, বিয়োগ করলে 1 হচ্ছে, কারণ সর্বোচ্চ মান হবে হচ্ছে তোমার a প্লাস বি, দুইটা যদি সেম ডাইরেকশনে থাকে তখন যোগ হচ্ছে, আর উল্টা ডাইরেকশনে থাকে তখন বিয়োগ হচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি 2a = 8, a = 4, তাহলে b হচ্ছে 3। তাহলে এই যে এই দুইটি বল যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে খুব ইজি, আমাদের 3 আর 4 লব্ধি হচ্ছে আমাদের 5। তো এরকম সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু অনেক বেশি এমসিকিউ এসে থাকে। তো এখানে দেখো এ বি সি এই ভেক্টর তিনটির মান 12 5 13, a প্লাস বি ইকুয়ালস সি। এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে বলছে এ আর বি এর। তো এখানে ত্রিভুজটা আমরা কোথায় পাচ্ছি সেটা হচ্ছে, এই যে দুইটা ভেক্টর যোগ করে যদি আরেকটা ভেক্টর হয় তাহলে এই তিনটা ভেক্টর নিয়ে কিন্তু একটা ত্রিভুজ তৈরি করা যায়। যেমন আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি,
এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে 5, তাহলে এইটা হচ্ছে আমাদের সি ভেক্টর, এটার ভ্যালু হচ্ছে 13। তো আমরা যেটা দেখছি এই ত্রিভুজ আমাদের এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো মধ্যবর্তী কোণ কিন্তু এটা না, এই যে এই ভেক্টরটাকে আমাদের একটু সামনে আগায় নিয়ে আসতে হবে, এই যে এটাকে আমাদের সামনে আনতে হবে, এটা এখানেই থাকবে। তো এটা যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, এটা কিন্তু আমাদের ওই 5, 12, 13 সমকোণী ত্রিভুজ একটু আগেই আমরা দেখেছি, তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি, সো এটাও 90 ডিগ্রি। আমাদের মধ্যবর্তী কোণ কিন্তু π/2 বা 90 ডিগ্রি। তো এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে দুটি সমান ভেক্টরের লব্ধি। এই সমান ভেক্টর নিয়েও অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে, বিশেষ করে এই মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধি পি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। যদি তোমার দুইটা সমান বল থাকে পি আর পি, মধ্যবর্তী কোণটা যদি আলফা হয়, তো আমাদের লব্ধি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই কোণটা ঠিক সমদ্বিখণ্ডক বরাবর এক ভাগ করতে পারি আর লম্ব দিকে আরেক ভাগ করতে পারি। তো ছোট করে যদি বলি, এটা হচ্ছে α/2 কোণ, এটা হচ্ছে α/2 কোণ, তাহলে এটার এদিকে উপাংশ হবে p cos α/2, এখান থেকে p cos α/2, এটা হবে হচ্ছে 2p cos α/2, আর লম্ব উপাংশ একটা এদিকে আসবে একটা এদিকে আসবে, এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যাবে। তো আমাদের লব্ধি হবে ঠিক এই সমদ্বিখণ্ডক বরাবর, আর লব্ধির মান হবে 2p cos α/2। তো যেই দুইটা কেস ইম্পর্টেন্ট, আলফা এর ভ্যালু যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের অ্যান্সার আসছে 2p × cos 30 ডিগ্রি, মানে হচ্ছে √3p আসছে, কারণ cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, তাহলে 2p × cos 60 ডিগ্রি, তখন আমাদের ভ্যালু আসছে p। তো এটা হচ্ছে দুটি সমান ভেক্টরের লব্ধি। এটা নিয়েও কিন্তু অনেক কোয়েশ্চেন আসছে। এই যে এখানে দেখো, দুইটি বল যার একটি 10 নিউটন এবং বলদ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, এটা হচ্ছে আমাদের 10 নিউটন, এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের লব্ধিটা কিন্তু উল্লিখিত বলের সমান 10 নিউটন। তো কিন্তু এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই বলটা 10 নিউটন হবে, বাট এখানে অপশনে কিন্তু উইয়ার্ড একটা জিনিস আসছে, সেটা হচ্ছে 0 হইলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট 10 নিউটনই কিন্তু আমার থাকছে, 0 নিউটন বল এটা কিন্তু আমার যোগ করলে কোনো লাভ হচ্ছে না। সো আমাদের লব্ধি কিন্তু ওই ক্ষেত্রেও 10 নিউটন থাকছে। সো এখানে বি অপশনটা কারেক্ট, আমাদের কোনো ক্যালকুলেশন করা লাগলো না, ইজিলি আমরা বের করতে পারলাম। এটা আরেকটা ক্যালকুলেশন, দুটি বলের লব্ধির মান দেয়া আছে, তারা 60 ডিগ্রি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে। তো এখানে জাস্ট আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে r² = p² + q² প্লাস 2pq cos α। তো ফার্স্ট কেসে যদি আমরা দেখি 60 ডিগ্রি কোণে যেখানে ক্রিয়া করছে, সেখানে আমরা বল দুইটাকে p আর q ধরে নিচ্ছি, বল দুইটার মানকে p² + q² + 2pq cos 60 তে হচ্ছে আমাদের হাফ। তাহলে এটাকে স্কোয়ার করলে, 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর √37 কে স্কোয়ার করলে হচ্ছে 37। তাহলে আমাদের হচ্ছে p² + q² + pq, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আবার আমরা যেটা করতে পারি, 2√13 এটাকে স্কোয়ার করলে আসছে p² + q² + 2pq × cos 120। cos 120 এর মান হচ্ছে -1/2, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। 4 × 13 এটা হচ্ছে p² + q² - pq, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। তো আমরা এখানে যেটা করতে পারি, এই যে +pq - pq কিন্তু কাটাকাটি যাচ্ছে, আমরা যদি 1 + 2 করি, তাহলে আমাদের আসছে 4 × 37 + 4 × 13, এটা কিন্তু দুইটা p² + q² চলে আসছে। তো এখানে যেটা করতে পারি, আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 × 37 + 2 × 13, এটা হচ্ছে আমাদের p² + q²।
এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2কে কমন নিয়ে লিখলে আরও সুবিধা হচ্ছে 37 + 13, তাহলে এটা হচ্ছে 2 × 50 মানে 100। তাহলে আমরা রুট করলে বলতে পারি √p² + q², এটা হচ্ছে 10। তার মানে বল দুটি যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন কিন্তু √p² + q² এটা হবে আমাদের লব্ধি, তখন অ্যান্সার হবে 10 নিউটন। তো এটা কিন্তু আমরা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে কিন্তু এটা করা সম্ভব। তো এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে সাইন ক্রস ট্যানের মান। এটা কিন্তু আমরা সবাই জানি, বাট আমাদের এটা কিন্তু মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য। আমরা যদি সাইন ক্রস ট্যানের মান দেখি, যদি 0 হয় তখন সাইন 0 এর ভ্যালু 0, কস 0 এর ভ্যালু 1, ট্যান 0 এর ভ্যালু হচ্ছে 0। 30 ডিগ্রিতে সাইন 0 এর ভ্যালু হচ্ছে হাফ মানে 0.5। আমাদের ডেসিমাল ভ্যালুটা মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের অনেক জায়গায় এটা কাজে দিবে। কস এর ভ্যালু হচ্ছে √3/2, এই √3/2 মানে হচ্ছে 0.866, আর ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, এটা হচ্ছে আমাদের 0.577। অবশ্যই ডেসিমাল ভ্যালুটা আমাদের মাথায় রাখতে হবে। 60 ডিগ্রি হলে সাইন 60 ডিগ্রির মান √3/2, এটা হচ্ছে 0.866, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 মানে হচ্ছে 1.73। আমরা যদি 90 ডিগ্রি দেখি তাহলে সাইন 90 ডিগ্রি 1, কস 90 ডিগ্রি 0, আর ট্যান 90 ডিগ্রি আনডিফাইন্ড। আরেকটা আসছে সেটা হচ্ছে 120 ডিগ্রি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু আগেও বলেছিলাম। তো সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 120 ডিগ্রির মান এটা খুবই ইম্পর্ট্যান্ট -1/2, আর ট্যান 120 ডিগ্রির মান হচ্ছে আমাদের, এটাও তো ইম্পর্টেন্ট না, তাও আমরা লিখে রাখতে পারি 180 ডিগ্রি -60 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের -tan 60 ডিগ্রি, মানে হচ্ছে -√3, -√3 মানে হচ্ছে -1.73। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। এবং এই ডেসিমাল ভ্যালুগুলো অবশ্যই মাথায় রাখবা, কারণ আমরা যদি ডেসিমালে অ্যান্সার বের করতে চাই তখন আমাদের এই ডেসিমাল ভ্যালুগুলো বসাতে হবে। তো এরপর আবার আমরা কোয়েশ্চেনে ফেরত যাই। স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফল 6√3, দুটি ভেক্টরের স্কেলার গুণফল ভেক্টর গুণফল দেওয়া আছে। তো এদের মধ্যবর্তী কোণ জানতে চেয়েছে। তো যদি এই দুইটার মান PQ ধরে নেই তাহলে PQ cos alpha = 18, PQ sin alpha এটা হচ্ছে 6√3, এটা 1 দেই, এটা 2 দেই, তাহলে আমরা যদি 1/2 করি তাহলে আমাদের থাকছে হচ্ছে tan alpha = 6√3/18। দেখো এটা 3, তাহলে এটা হচ্ছে 1/√3, দ্যাট মিনস আলফা এর ভ্যালু কিন্তু 30 ডিগ্রি আসছে। তো এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে সাইন ক্রস ট্যানের মান কত সেটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগছে এই টাইপের বিভিন্ন প্রবলেমের জন্য। আরেকটা প্রবলেম দেখি, 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। তো এটা ধরো আমাদের 10 নিউটন, এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, ধরো একটা পি। বল দুটি লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণ করে। তো আমি এটা বেশি বড় এঁকে ফেলছি অজানা বলটা, এটা হবে এইরকম, এটা হচ্ছে আমাদের পি। লব্ধি 90 ডিগ্রি কোণে অবস্থিত অজানা বলের মান। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা শর্টকাট ছিল যে লব্ধি 90 ডিগ্রি হলে cos ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইডেড বাই বড় বল, এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুটা। ইউজুয়ালি আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করতে দেয়। তো এখান থেকে আমরা উল্টা ক্যালকুলেশন করতে পারি, -p/10, এটা হচ্ছে cos 120, cos 120 কিন্তু আমাদের -1/2, একটু আগেই আমরা দেখেছিলাম। তাহলে পি এর ভ্যালুটা আসছে আমাদের 5 নিউটন। তো এবার আমরা দেখব ভেক্টরের ক্রস গুণ। ভেক্টরের ক্রস গুণ করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একক ভেক্টরের ক্রস গুণ। এটা কিন্তু এমসিকিউতে আমাদের আসতে পারে, একক ভেক্টরের ক্রস গুণ।
একক ভেক্টরের ক্রস গুণটা আমাদের দ্রুত আমাদের মুখে মুখে এটা করতে হবে। ধরো আমরা যদি এভাবে করি আই জে কে এভাবে লিখে আমরা যেটা করতে পারি, যে কোনো দুইটা একক ভেক্টরকে ভেক্টর গুণ করলে কি হবে সেটা আমরা খুব ইজিলি মাথায় ক্যালকুলেট করতে পারি। যেমন ধরো আমি যদি বলি আই ক্রস জে, এই জিনিসটা তুমি জাস্ট মাথায় রাখবা, আই জে কে তো আই ক্রস জেতে কি হবে আমাদের যেটা ছিল এটা হচ্ছে আই জে কে আই জে এর পর আসছে হচ্ছে কে, সো আই ক্রস জেতে হচ্ছে আমাদের কে। তো আরেকটা যদি করি আমরা, যদি আমি বলি জে ক্রস কে, তাহলে কি হবে আই জে কে জে কে এর পরে আসছে হচ্ছে আমাদের আই, সো জে ক্রস কে এর ভ্যালু হবে আই। তো আমরা আরেকটা যদি করি, এবার যদি আমরা বলি আই ক্রস কে, এই একক ভেক্টরটা কি হবে, তো আমরা আই কে কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, আই জে কে বাট আমাদের কে আই কিন্তু আছে, কে আই, তো কে আই জে সো কে আই এর পর কিন্তু আসছে আমাদের জে, সো আই ক্রস কে হবে হচ্ছে আমাদের মাইনাস জে। আমরা বুঝতে পারছি কে আই তারপর জে, সো কে ক্রস আইতে হচ্ছে আমাদের জে, আই ক্রস কে তে হচ্ছে আমাদের মাইনাস জে। তো এইভাবে কিন্তু আমরা মুখে মুখে অনেক দ্রুত করতে পারো যদি আমরা একবার এটা অভ্যাস করে ফেলতে পারি। তো এখানে আমাদের কয়েকটা প্রবলেম আছে। কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব হবে? ওয়াই অক্ষের উপর লম্ব মানে হচ্ছে এক্স অক্ষ বা জেড অক্ষের প্যারালাল, অর্থাৎ আই ক্যাপ বা কে ক্যাপ এটা আসলে। তো এটা যদি আমরা দেখি ফার্স্টেরটা আই জে এর পর কি আসছে, আই জে এর পর কে ক্রস আই, সো কে ক্রস আই কি আসছে আমাদের আই জে কে আই মানে হচ্ছে জে, সো এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাচ্ছে, সো এটা হবে না। পরেরটা যদি দেখি আই জে তো হচ্ছে আমাদের কে ক্রস কে, এটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে, সো এটাও হবে না। জে আই জে কে, সো জে এর পর কিন্তু আই আসছে না, তাহলে আই জে কে আই ক্রস জেতে হচ্ছে আমাদের কে, আর জে ক্রস আইতে তাহলে হচ্ছে আমাদের মাইনাস কে। দেখো আমাদের জে আই কিন্তু আসছে না, আই জে কে, সো আই ক্রস জেতে হচ্ছে আমাদের কে, জে ক্রস আইতে হচ্ছে মাইনাস কে, আর মাইনাস কে ক্রস জে এটাকে আমরা লিখতে পারি জে ক্রস কে। দেন আমরা যদি আবার দেখি আই জে ক্রস কে তে তাহলে হচ্ছে আমাদের আই, কারণ জে কে তারপর আই আসছে। সো এটা দেখো এটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অক্ষের উপর লম্ব, এটা হবে আমাদের অ্যান্সার। লাস্টেরটাও আমরা করে দেখতে পারি কে জে সো কে জে কিন্তু আসছে না, জে কে হচ্ছে আমাদের আই জে কে আই, সো জে ক্রস কে তে হচ্ছে আই, কে ক্রস জেতে হচ্ছে মাইনাস আই, তাহলে আমাদের আসছে মাইনাস আই ক্রস কে, সো আমাদের কে ক্রস আই জে কে আই এর পর আসছে আমাদের জে, সো এটাও কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সো এটাও হবে না। তো এটা আমরা একটু প্র্যাকটিস করে ফেললাম একক ভেক্টরের গুণগুলা। তোমরা চাইলে এভাবে করতে পারো বা যার যেভাবে সুবিধা সেভাবেই করতে পারো। তো এবার আমরা আরও প্রবলেম সলভ করছি। একটা ভেক্টর দেওয়া আসছে আলফা আই প্লাস 2j প্লাস বিটা কে, আরেকটা ভেক্টর আই প্লাস জে, আরেকটা ভেক্টর জে প্লাস কে। এই ভেক্টরটা বি আর সি এর সাথে সমান কোণ তৈরি করে এবং বি ও সি এর সাথে একই সমতলে অবস্থিত আলফা ও বিটা এর মান নির্ণয় করতে হবে। তো সমান কোণ উৎপন্ন করার মানে হচ্ছে আমাদের এ ডট বি ইকুয়ালস বি ডট সি, সরি এ ডট বি ইকুয়ালস বি ডট সি না, আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এ আর বি এর মধ্যবর্তী কোণ এটা যদি থিটা হয়, এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটাও হবে থিটা। এটা দিয়ে আমি কোণ বোঝাচ্ছি, এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে যদি আমি কস থিটা নেই, দুইটা সমান হবে cos থিটা 1 ইকুয়ালস cos থিটা 2, যেহেতু থিটা 1 আর থিটা 2 সমান, তাহলে cos থিটা 2 আর cos থিটা 1 এই দুইটার আমরা কি সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের a
ডট বি ডিভাইডেড বাই এ এর মান টাইমস বি এর মান। এখানে হচ্ছে আমাদের এ ডট সি এর মান আর সি এর মান। এ এর মান কিন্তু কাটা যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো, বি এর মান হচ্ছে √2, সি এর মানও √2, তো এই দুইটাই √2, এই দুইটাও কাটা যাবে। সো এ ডট বি ইকুয়ালস এ ডট সি আসছে। এবার আমরা যদি ডট করি যে আলফা আই আলফা আর 2.1, তাহলে হচ্ছে 2 আসছে, আলফা প্লাস 2। আরেকটা হচ্ছে আমাদের এ ডট সি যদি করি তাহলে আসছে হচ্ছে আমাদের 2 আর বিটা 1 বিটা প্লাস 2, তাহলে আলফা ইকুয়ালস বিটা, এটা হচ্ছে আমাদের আসছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এই আরেকটা কন্ডিশন আমাদের লাগবে, সেটা হচ্ছে এই আলফা আর বিটার ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আরেকটা কন্ডিশন লাগবে। সেটা হচ্ছে এই যে এই ভেক্টর এ, ভেক্টর বি আর ভেক্টর সি এক সমতলে অবস্থিত, তাহলে আমরা যেটা বলতে পারি এ ডট বি ক্রস সি ইকুয়াল 0 বলতে পারি। সো এইটুক ক্যালকুলেশন আমরা কেটে দেই আপাতত। তাহলে আমাদের বি ক্রস সি যদি করি, আচ্ছা আই জে কে, এটা হচ্ছে 110 আর এটা হচ্ছে 011, তাহলে এটা আসছে হচ্ছে আমাদের 1 আই ক্যাপ আই মাইনাস জে প্লাস কে। আমাদের আই 1 টাইমস 1 মাইনাস 1 টাইমস 1 আর কে, ঠিক আছে, আই মাইনাস জে প্লাস কে। এটার সাথে আমরা যদি এ কে ডট করি তাহলে যেটা আসছে আলফা মাইনাস 2 প্লাস বিটা, এটার ভ্যালু আসছে আমাদের 0। তাহলে আলফা ইকুয়াল যেহেতু বিটা, তাহলে 2 আলফা মাইনাস 2 ইকুয়াল 0, দ্যাট মিনস আলফা ইকুয়ালস আমাদের 1। আই প্লাস 2j কে। ওকে, সো আমরা পেয়ে গেলাম আলফা ইকুয়ালস বিটা ইকুয়ালস 1। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বেশ বড় একটা রিটেন প্রবলেম ছিল, আমাদের অনেকখানি ক্যালকুলেশন করা লাগছে। তো এরপরে আরেকটা কোয়েশ্চেনে যাই, এটা হচ্ছে ইজি। এম এর মান কত হলে এই ভেক্টরটা সলিনয়েডাল হবে? সলিনয়েডাল হইতে হলে আমাদের ডাইভারজেন্স 0 হইতে হবে। তো বেসিক্যালি আমরা জাস্ট ডেল ডেল এক্স আর এক্স, ডেল ডেল ওয়াই আর ওয়াই, ডেল ডেল জেড আর জেড করে নিলেই হচ্ছে আমাদের। তাহলে যে এক্স কম্পোনেন্ট যেটা আছে এক্স প্লাস জেড কিউব, এটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আসছে 1। এটাকে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে এম। এটাকে যদি আমরা জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে 1। সলিনয়েডাল হতে হলে এটার ভ্যালু 0 হতে হবে, তাহলে এম এর ভ্যালু হবে -2। এরপরে সলিনয়েডালের পর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সংরক্ষণশীল বলের একটা ম্যাথ আছে। তো আমরা সংরক্ষণশীলের ক্ষেত্রে আমাদের কার্ল 0 হবে, কার্ল অফ এফ এটা 0 হবে। কার্ল আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই। তো এক্স কম্পোনেন্টটাকে আমি এফ এক্স লিখলাম, ওয়াই কম্পোনেন্টটাকে এফ ওয়াই লিখলাম, জেড কম্পোনেন্টটাকে এফ জেড লিখলাম। তো যখন আমাদের কার্ল 0 হচ্ছে তখন আমরা এটাকে একটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি। সেটা হচ্ছে এই যে এটাকে তুমি যদি ভেঙে দেখো তাহলে এই জিনিসটা দেখতে পারবা, হচ্ছে ডেল ডেল ওয়াই এফ জেড ইকুয়ালস ডেল এফ ওয়াই ডেল জেড। এটা আসছে আমাদের আসবে হচ্ছে ডেল এফ এক্স ডেল ওয়াই ডেল এফ ওয়াই ডেল এক্স
আর আসবে হচ্ছে জেড ওয়াই ওয়াই এক্স, আর হচ্ছে আমাদের জেড এক্স আছে, জেড ডেল এফ জেড ডেল এক্স, হচ্ছে ডেল এফ এক্স ডেল জেড। মানে হচ্ছে এইটাকেও আমরা সংরক্ষণশীল বল এর শর্ত হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের বলটা যদি সংরক্ষণশীল হয় তাহলে যে কোনো দুইটা কম্পোনেন্ট যদি নেই আমরা, এক্স আর ওয়াই, ধরো এফ এক্স এফ ওয়াইকে নিলাম, এটাকে যদি আমি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি ডেল এফ এক্স ডেল এফ ডেল ওয়াই, এটাকে যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি ডেল এফ ওয়াই ডেল এক্স, তাহলে সমান হবে। আমরা যদি সিমিলারলি ওয়াই জেড জেড এক্সকে নিয়ে সেম কাজ করি, তিনটা ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেল এফ এক্স ডেল এফ ওয়াই ইকুয়ালস, সরি ডেল এফ ওয়াই না, ডেল ওয়াই হচ্ছে, আর এখানে ডেল এফ ওয়াই ডেল এক্স। তো ফার্স্টে এই এক্স কম্পোনেন্টটাকে আমরা ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে আসছে হচ্ছে আমাদের 4। আর যদি ওয়াই কম্পোনেন্টটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আসছে হচ্ছে C2। তাহলে আমরা অলরেডি একটা পেয়ে গেছি, C2 ইকুয়ালস 4, এটা আমাদের একটা অ্যান্সার। এরপর আমরা যদি করি ডেল এফ এক্স ডেল জেড ডেল এফ জেড ডেল এক্স, তাহলে এখান থেকে আসছে এক্স কম্পোনেন্টটাকে আমরা যদি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে -C1 আসছে, আর জেড কম্পোনেন্টকে যদি আমরা এক্স এর রেসপেক্টে করি তাহলে -3 আসছে। তো এটা কাটাকাটি গেল, C1 ইকুয়ালস 3। আর লাস্টে আমাদের ডেল এফ ওয়াই ডেল জেড ডেল এফ জেড ডেল ওয়াই, এটা যদি আমরা করি তাহলে এটাকে যদি আমরা জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করি পার্শিয়াল ডেরিভেটিভ তাহলে আসছে 5, আর এই জেডকে যদি ওয়াই রেসপেক্টে জেড কম্পোনেন্টটাকে যদি ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আসছে আমাদের C3। এখানে কিন্তু আমরা খুব ইজিলি C1 C2 C3 এর ভ্যালুগুলো বের করে ফেললাম। আমরা বেসিক্যালি এটাকে যদি আমরা বিস্তার করি তখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলো সমান হওয়ার জন্য এটা ভেক্টর হবে। এই যে এটা এই কন্ডিশনগুলো ট্রু হতে হবে যে কোনো দুইটা কম্পোনেন্ট নিয়ে একটাকে অন্যটা দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করলে দুটো ইকুয়াল হবে। তো এবার আরেকটা ম্যাথ দেখি। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। গাড়ির চালক ট্রাকটিকে কত বেগে কোন দিকে যেতে দেখবে? তো ফার্স্টে আমাদের ডাইরেকশনগুলো ঠিক করতে হবে। এখানে পূর্ব পশ্চিম উত্তর অনেক কিছু বলা আছে। তো ইউজুয়ালি যেটা করা হয় উপরে উত্তর নিচে দক্ষিণ, ডানে পূর্ব বামে পশ্চিম, এভাবে দিতে পারি। তো ফার্স্টে দেখি একটা গাড়ির চালক সে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে এই দিকে যাচ্ছে 40, সে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, চলতে দেখলো মানে এটা হচ্ছে আপেক্ষিক বেগ। সে উত্তর দিক মানে এটা 40√3, 40 চেয়ে একটু বেশি হবে, এটা হচ্ছে আমাদের 40√3। তো এবার আমরা বোঝার চেষ্টা করি এখানে কি চাইছে। আমাদের ট্রাকের আসল বেগ বের করতে হবে। ধরো আমাদের ট্রাকের বেগ ভিবি, এই ভেক্টরটা, আর গাড়ির বেগ হচ্ছে আমাদের ভিএ। তাহলে আমরা চিত্রে বোঝার চেষ্টা করি কোনটা কি। এই ভেক্টরটা আমাদের ভিএ অবশ্যই, এটা হচ্ছে গাড়ির বেগ 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে। এটা হচ্ছে ট্রাকের আপেক্ষিক বেগ এই গাড়ির চালকের সাপেক্ষে। তো যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে আমরা মাইনাস করে দিব। এই ভেক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এভাবে লিখি, এটা হচ্ছে আমাদের ভিবি মাইনাস ভিএ। এই ভেক্টরটা হচ্ছে আমাদের ভিবি মাইনাস ভিএ। তো আমাদের দরকার হচ্ছে ভিবি, এই ভিবিটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো ভিবিটা আমরা কিভাবে পেতে পারি? ভিবি মাইনাস ভিএ
এই ভেক্টরটা আছে, এর সাথে যদি আমরা VA কে যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা VB পেয়ে যাব। তো জাস্ট এই দুইটা ভেক্টরের লব্ধি করতে হবে। এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তো খুবই ইজি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কিছু কথা বলছিলাম একটু আগে। এটা হচ্ছে 40, এটা হচ্ছে 40√3। তো ফার্স্ট অ্যাঙ্গেলটা বের করে ফেলি। অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স 40√3/40, তাহলে tan ইনভার্স √3 আসছে। tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি। সো এটা 60 ডিগ্রি। অ্যান্ড এই অতিভুজটা কত? এখানে আমরা আবার ওইভাবে চিন্তা করতে পারি, এই যে 40কে আমরা ভেঙে লিখতে পারি 40 × 1, আর এটা হচ্ছে আমাদের 40 × √3। তো আমরা যদি এটাকে ছোট করে চিন্তা করি, এই ত্রিভুজটাকে 1 আর √3 হলে এই অতিভুজটা হচ্ছে আমাদের 2। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে অতিভুজটা হবে 2 × 40। এটা হচ্ছে 1 × 40, এটা হচ্ছে √3 × 40, অতিভুজটা হবে 2 × 40। তাহলে এটা হচ্ছে 80। তো আমাদের ওইটা স্কোয়ার করা লাগলো না, 40² + 40√3² ওইটা করা লাগলো না। তাহলে আমাদের এটার বেগ হচ্ছে 80 km/h, দিক হচ্ছে এটা। ছবির মধ্যে যদি আমরা সুন্দর করে ডাইরেকশনটা দিয়ে দিই তাহলে আর অসুবিধা হয় না, আর লিখার দরকার পড়ে না। বাট আমরা লিখে দিতে পারি চাইলে যে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে, এভাবে লিখতে পারি। ওকে, তো এর সাথে আমাদের ভেক্টরের পার্টটা শেষ হলো। এবার আমাদের কেমিস্ট্রির পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারটাতে কিছু খুবই ডিফিকাল্ট ম্যাথ আছে হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য। তো ওগুলো আমরা এখন একটু দেখব। ফার্স্ট কোয়েশ্চেনটা যদি দেখি, একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, বাতাসে 20% ভর হিসেবে অক্সিজেন ধারণ করে। এই চ্যাপ্টারে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের পার্সেন্টেজ যে ভ্যালুগুলো আছে ওগুলো ভর হিসেবে, ভর বাই ভর, ভর বাই আয়তন, আয়তন বাই আয়তন, অনেক হিসাবে দেওয়া থাকতে পারে। তো এটা দেখতে হবে এবং দেখে বুঝতে হবে যে পার্সেন্টেজ ভ্যালুটা কোন হিসাবে দেওয়া আছে। এখানে লিখে আছে যে ভর হিসেবে দেওয়া আছে, 20% ভর অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অনুগ্রহণ করে। তো সহজ কথা হচ্ছে এই 200 মিলিগ্রাম বাতাসের মধ্যে অক্সিজেন অণুর সংখ্যা কত। তো 200 মিলিগ্রাম বাতাসে অক্সিজেন কতটুকু আছে, 200 × 20% মানে 0.2, 200 × 2/10, তাহলে এটা হচ্ছে 20, 20 দুগুণে 40, 40 মিলিগ্রাম অক্সিজেন আছে আমার কাছে। তো এই 40 মিলিগ্রাম অক্সিজেন মানে হচ্ছে আমাদের 40 × 10⁻³ গ্রাম অক্সিজেন। তার মানে হচ্ছে 40 × 10⁻³ ডিভাইডেড বাই 32 অক্সিজেনের আণবিক ভর দ্বারা ভাগ করলাম, এত মোল অক্সিজেন। এটা এখানেই থাক, এখানে আমরা ক্যালকুলেশন করব না। এইটাকে আমরা বলতে পারি হচ্ছে 40 × 10⁻³/32 টাইমস 1 মোলে হচ্ছে 6.023 × 10⁻23, এতগুলো আমাদের অক্সিজেন অণু আছে। এইটা এবার আমাদের কেমনে ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো আমরা ফার্স্টে যেটা করব, 10-এর পাওয়ারগুলো আলাদাভাবে ক্যালকুলেট করব আর ছোট সংখ্যাগুলো আলাদা ক্যালকুলেট করব। তো ফার্স্টে দেখো 10-এর পাওয়ার 10⁻23 আর 10⁻³ আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা আছে 6.023। তো আমরা এটাকে জাস্ট এগুলো বাদ দিয়ে দিতে পারি, 6 × 10⁻23 ধরতে পারি আমাদের হিসাবের সুবিধার জন্য এই কেসে। তাহলে আমরা যেটা করলাম 40/32 থাকলো আমাদের, ওই 6টাকে রাখলাম, আর 10⁻23 আর 10⁻³ এটা মিলে হইলো আমাদের 10⁻20। তো এবার এইটুকু করার পর আমরা অপশনের দিকে তাকাইতে পারি। ফার্স্টে একটু আমাদের ধারণা নিতে হবে যে এই সংখ্যাটা কতটুকু। 40/32 এটা আমার 1-এর চেয়ে একটু বেশি হবে, 40 হচ্ছে 32-এর চেয়ে একটু বেশি, বা এটাকে আমরা কিন্তু
আরেকবার ভেঙে লিখতে পারি, আমরা 8 দিয়ে ভাগ করতে পারি 5/4। ও সো এটা এক্স্যাক্টলি আমরা বের করতে পারি 1.25 × 6 × 10⁻20। তাহলে এটা যদি হয় 5/4, এটাকে 5/4ই লিখি কারণ আমাদের আরও গুণ করতে হবে। 5/4 × 6, তাইলে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, 5 × 3 15, 15/2 মানে 7.5, 7.5 × 10⁻20। যেহেতু আমরা এখানে 6.023 নেই, তো এটা একদম এক্স্যাক্ট মান আসবে না। তাহলে দেখো 7.528 × 10⁻20, এই যে অলমোস্ট কারেক্ট মান আসছে আমাদের। অ্যান্ড খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে এটাই অ্যান্সার হবে, এর ধারে কাছে অন্য কিছু নেই। আচ্ছা, আরেকটা, এটাও মানে বেসিক্যালি জাস্ট ব্রুট ফোর্স দিয়ে আমরা ক্যালকুলেশন করতে হবে। এরকম কিছু ম্যাথ এখানে রাখছি আমি। ইউরিয়ায় কত শতাংশ N2 থাকে, তো ইউরিয়ার যদি আমরা সংকেতটা মনে করি H2NCO NH2, তো এটার ভর কতটুকু, দুইটা হাইড্রোজেন 2, নাইট্রোজেন 14, কার্বন 12, অক্সিজেন 16, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 2, তো এটা টোটাল কত হচ্ছে 2, 14, 16, 28, 44, 58, 60। তাহলে আমাদের আণবিক ভর হচ্ছে 60। এর মধ্যে N2 কতটুকু আছে, N2 আছে হচ্ছে 28। তাহলে আমরা কত শতাংশ আমরা ভর হিসেবেই ক্যালকুলেট করব, যেহেতু কিছু বলা নাই। 28/60 × 100%। তাহলে এটা যদি আমরা ভাঙি 14, 30, আরেকবার 7, 15, তাহলে 7/15 × 100%। তাহলে এবার আমরা আরেকটু আমাদের সিম্পলিফাই করতে হবে, এখান থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারতেছি না। তাহলে 15কে 5 দ্বারা ডিভাইড করলে 3 আসতেছে, 100কে 5 দ্বারা ডিভাইড করলে 20 আসতেছে। তাহলে এখানে দেখি 7/3, এটা কিন্তু আমরা জানি 7/3 তো কত হতে পারে 2.33। এটা টাইমস 20 যদি করি তাহলে কত হবে, 20 × 2 তে হচ্ছে 40, আর যদি 20 × 0.33 করি তাহলে হচ্ছে আমাদের আসছে 6.67, এই যে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 46.67। তো বেশ অনেকখানি ক্যালকুলেশন করা লাগলো। দেখি 46.67 নাই, 46 আছে, এটা যথেষ্ট ক্লোজ। তো এটাই আমরা দাগাইলাম। পরেরটা দেখি, এটা একটা রিটেন কোয়েশ্চেন। রূপসা নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ে টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে 2.03 মিলিলিটার 0.1 মোলার সিলভার আয়ন প্রয়োজন হয়। নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত ppm? তো এখানে আমরা টাইট্রেশনের যে মূলনীতি আছে আমাদের, সেটা হচ্ছে Ne, মানে মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। একটার মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা যা হবে, অন্যটার মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা তাই হবে। সো আমরা যদি দেখি সিলভারের মূল সংখ্যা আর সিলভারের তুল্য সংখ্যা হচ্ছে 1, ক্লোরিনের মূল সংখ্যা, ক্লোরিনের তুল্য সংখ্যা হচ্ছে 1। এবার যদি আমরা দেখি সিলভারের মূল সংখ্যা কত, 2.03 মিলিলিটার 0.1 মোলার, তাহলে এটা হচ্ছে 2.03 টাইমস 10⁻³ লিটার। লিটার এককে নিয়ে দেন আমরা মোলারের সাথে যদি গুণ করি তাহলে এত মোল সিলভার আছে। আর ক্লোরিন, তাহলে ক্লোরিনও এত মোলই হবে। আমাদের এই 1 লিটার পানিতে, পানির পরিমাণ 1 লিটার, 1 লিটার পানিতে আমাদের এত মোল ক্লোরিন আছে। তাহলে 1 লিটার পানিতে আমাদের যদি ppm নিতে চাই তাহলে আমাদের মিলিগ্রাম পার লিটার লাগবে। তো আমাদের মোল হইলে হবে না, মোলকে গ্রামে নিতে হবে। তাইলে 2.03
টাইমস 10 টু দি পাওয়ার -3 টাইমস 0.1 এত মোল, এটাকে আমরা 35.5 দিয়ে গুণ করলাম, এত গ্রাম হবে। তো এবার বাট আমাদের গ্রাম হইলেও হবে না, আমাদের মিলিগ্রাম লাগবে। এটার আবার আমরা 10 কিউব দিয়ে গুণ করলে তখন মিলিগ্রাম হবে। তাহলে এবার যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের ppm, কারণ 1 লিটারে যত মিলিগ্রাম আছে ওইটাই তো ppm। তো এইবার আমাদের ক্যালকুলেশনের প্রসেস সেম। এই যে 10 এর যে পাওয়ারগুলো আছে এগুলারে নিয়ে আমরা আগে কাজ করব। 10 কিউব 10 টু দি পাওয়ার -3 এগুলা, আর 0.1 এটা হচ্ছে আমাদের 10 ইনভার্স 1। ওকে, সো 10 ইনভার্স 1 থাকলো এখানে। আর এই যে এই দুইটা কাটা গেছে, 10 কিউব আর 10 টু দি পাওয়ার -3। এবার যদি দেখি যে 2.03, এই 0.03টার কারণে কিন্তু একটু ঝামেলা হচ্ছে, আমরা অ্যাজ ইউজুয়াল এটা বাদ দিয়ে দিলাম। 2 35.5 ইন্টু 2 যদি করি তাহলে খুবই ইজি, 71। আর বাকিগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে, 71 টাইমস 10 টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে জাস্ট পয়েন্টটা এক ঘর সামনে চলে আসছে 7.1। তাহলে 7.1 ppm, একদম এক্স্যাক্ট হবে না, অল্প একটু এদিক ওদিক হইতে পারে, এইরকমই ক্লোজ আছে অ্যান্সারটা। তো আমি জাস্ট অলমোস্ট ইকুয়াল দিয়ে দিলাম 7.1 ppm এটা। তো পরের কোয়েশ্চেনটা দেখি। 500 মিলিলিটার দ্রবণে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 মিলিলিটারকে 10% NaOH দ্বারা প্রশমিত করতে কত মিলিলিটার NaOH প্রয়োজন? তো বেসিক্যালি সব কোয়েশ্চেনই যে আমাদের মূল সংখ্যা তুল্য সংখ্যা দিয়ে আমরা সলভ করতে পারি। ক্যালকুলেশনটা যদি আমরা করি, এখানে H2SO4 এর মূল সংখ্যা টাইমস H2SO4 এর তুল্য সংখ্যা কিন্তু 2, আর NaOH এর মূল সংখ্যা আর NaOH এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তো আমরা কিন্তু এখানে 500 মিলিলিটার H2SO4 পুরাটাকে ইউজ করছি না, 50 মিলিলিটারকে ইউজ করছি। তো 500 মিলিলিটারে যদি 49 গ্রাম H2SO4 থাকে, তাহলে 50 মিলিলিটারে থাকবে তার 10 ভাগের 1 ভাগ, মানে 4.9 আমাদের মোলে লাগবে। সো আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে দিব, 4.9 ডিভাইডেড বাই 98 টাইমস 2। এটা হচ্ছে H2SO4 এর মূল সংখ্যা টাইমস তুল্য সংখ্যা। এবার NaOH, এবার আমি যদি দেখি 10% NaOH দ্বারা প্রশমিত করতে চাচ্ছি আমরা, আমাদের কত মিলিলিটার লাগবে। ধরো আমাদের x মিলিলিটার লাগলো, এখানে 10% কিছু বলা নাই, তার মানে আমরা ধরে নিব W/V, কিছু না বলা থাকলে। সো 10% W/V যদি ধরি, তখন এটা মিনিং করে 10% W/V, এটার মিন করে যে 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম NaOH আছে। তাহলে আমাদের x মিলিলিটারে থাকবে হচ্ছে NaOH 10/100 টাইমস x, মানে হচ্ছে x/10। এটা জাস্ট ঐকিক নিয়ম করলাম আমরা। তাহলে x/10 গ্রাম, এটাকে কিন্তু আবার আমাদের ভাগ করতে হবে আণবিক ভর দিয়ে। NaOH এর আণবিক ভর হচ্ছে 40, আর তুল্য সংখ্যা 1 তো আছেই। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেট করি, এই যে এই 10 আর 40কে ওই পাশে নিয়ে যাই, এখানে শুধু x থাকবে। 4.998 টু 10 40। এবার এই 10 দিয়ে 4.9কে যদি গুণ করি, তাহলে 49 টাইমস 2/98, 2 গেল, 10 গেল, আর 40টা আসছে আমার। এখন দেখো 49 টাইমস 2 আর 98 কিন্তু কাটাকাটি যাচ্ছে, এক্স্যাক্টলি আমার 40 মিলিলিটার লাগবে। এখানে আমাদের সুন্দরভাবে মিলে গেছে, আমাদের 40 মিলিলিটার NaOH লাগবে। তো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে 6 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম K2Cr2O7 এটা প্রয়োজন, কত গ্রাম। সো গ্রামে ক্যালকুলেট করতে হবে। এখানেও আমরা সেই মূল সংখ্যা তুল্য সংখ্যা দিয়ে হিসাব করব, ধরে নিয়ে আমরা W গ্রাম দরকার। তো আমরা জানি ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1, তো এগুলোর আবার আণবিক ভর লাগবে।
এই আণবিক ভরগুলো যদি মনে রাখতে পারো তাহলে সুবিধা, আমার মনে নাই, সো আমি এখন ক্যালকুলেট করব। FeSO4 56 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, তাহলে 56 প্লাস 32 প্লাস 64, 56 আর 64তে হচ্ছে 120, 152 আসে, তাহলে এটা হচ্ছে 152, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, আর ওদিকে K2Cr2O7, এটার যদি W গ্রাম হয়, এটার ভর কত, আণবিক ভর 39 টাইমস 2 প্লাস 52 টাইমস 2 প্লাস 16 টাইমস 7, 39 দুগুণে 78, এখানে হচ্ছে 104, আর 16 গুণ 7 কত হয়, 6 7 42, 2 4 112, তাহলে 78 আর 112তে হচ্ছে আমাদের 190, আর 104 294। ঠিক আছে, আবারও বলছি এগুলো মনে রাখতে পারলে বেস্ট হয়, তাহলে এখানে সময় নষ্ট কম হতো আমাদের। তাহলে K2Cr2O7 এর তুল্য সংখ্যা আমরা জানি 6। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে W ইকুয়ালস হচ্ছে আমাদের 6, এই যে এই 6গুলো কিন্তু আমাদের কাটা যায়, 6 লেখার দরকার নাই, তাহলে W ইকুয়ালস হচ্ছে আমাদের 294/152। এবার এইটা ক্যালকুলেট করা কিন্তু বেশ ডিফিকাল্ট মনে হচ্ছে, আমরা যেটা করতে পারি, এটাকে আমরা একটু অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করি। 294কে আমরা 300 লিখতে পারি, মানে একটু বাড়ায় লিখছি। 152কে একটু কমায় 150 লিখতে পারি, তাহলে এটা কিন্তু 2 এর কাছাকাছি, এটা গেস করতে পারছি আমরা। তো 2 এর কাছাকাছি মোটামুটি একটাই অপশন আছে 1.94, বাকিগুলো কিন্তু ধারে কাছেও নাই। এভাবে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট করে বের করে ফেলতে পারলাম যে এটা 1.94 হবে। সো তো এইটুকুই ছিল আজকের এই ক্লাসটা, এই পর্যন্তই। তো এই ক্লাসটাতে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আমার হ্যান্ড ক্যালকুলেশন মানে বড় বড় গুণ ভাগ করতে হবে এমন না, তুমি যদি একটু কনসেপ্ট দিয়ে একটু বুদ্ধি করে ক্যালকুলেশনগুলো করতে পারো এবং নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে এটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো তোমরা সবাই সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ।